মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। শারীরিক অবস্থা অপরিবর্তিত। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানির করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কিনা এমন প্রশ্নে ভিন্ন মত নাকচ করল আইইডিসিআর। সাগরেও মিলছে না মাছ, লোকসানের আশঙ্কায় ট্রলার পাঠাচ্ছেন না মালিকরা। উপকূলে বেকার সময় পার করছেন অর্ধ লক্ষাধিক জেলে। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব। টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন না রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরও তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। দুপুরের সময় সংবাদকে একথা জানান মির্জা ফখরুল। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নগরীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন নগরের এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। গত দুদিনে তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গত রাত পর্যন্ত বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এদিকে সিসিইউতে ভর্তির তৃতীয় দিনেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো রিভিউ করেই মূলত মেডিকেল বোর্ড বেগম জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করছে বলে জানান তিনি। উনি আগের মতোই আছেন, আমি যদি যেতে পারি আমি তো কথাই আছে, আমি খবর নিলাম, কাছ থেকে খবর নেই, উনি তো বললেন যে এখন স্টেবল আছেন, এখনো ওইরকমই আছেন। দেশে না বিদেশে চিকিৎসা হবে বেগম জিয়ার এমন গুঞ্জন চলছে বেশ কদিন ধরেই। তবে বিএনপি কি ভাবছে সে বিষয়ে উত্তরে মির্জা ফখরুল সাফ জানিয়ে দেন, দেশের বাইরে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তবে তাকে বাইরে যেতে হলে নির্ভর করতে হবে সরকারের সদিচ্ছার উপর। এখনই বলতে পারবো না, টোটালি ডিপেন্ড অন দ্য মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড যদি বলে যে না তাকে এখন এখানে রাখা যাবে না, বিদেশে নিতে হবে, তখন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। তারপর সেটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপর। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই মাসেরই 27 তারিখ দ্বিতীয়বারের মতো তাকে আনা হয় এভার কেয়ার হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শই সেদিন থেকেই হাসপাতালে ভর্তি বেগম জিয়া। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত 3রা মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এখনও সেখানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন, সাতিলা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে কিন্তু তৃতীয় দিনের মতো তার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে তার সিসিতে ভর্তি রয়েছেন। আপনি জানেন যে গত পরশুদিন অর্থাৎ 3 তারিখে তিনি শ্বাসকষ্ট তার বেড়ে যাওয়ায় তাকে নন কোভিড ইউনিট থেকে কেবিন থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিসিইউতে, যেখানে তিনি এখনও পর্যন্ত রয়েছেন। তবে তার স্বাস্থ্যের অবস্থা বা তার শারীরিক অবস্থা সব মিলিয়ে এখন স্থিতিশীল রয়েছে বলে বিএনপির সূত্র দাবি করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও গতকালকে এবং পরশুদিন চিকিৎসকরা জানিয়েছিলেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন যে অক্সিজেন দেওয়া হয়েছিল কালকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে। তবে আজকে কিন্তু এই ধরনের কোনো ইঙ্গিত বা কোনো কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেনি বা বিএনপির তরফ থেকে আমরা এখনও কোনো তথ্য পাইনি এরকম। তবে আজকে সারাদিনে যে তার ব্যক্তিগত চিকিৎসক দল রয়েছে, মেডিকেল বোর্ড রয়েছে 10 সদস্যের, যেটি তত্ত্বাবধান করছেন যিনি, তার মূলত 10 জনের যে মেডিকেল বোর্ডটি সেটি আজকে সারাদিন তাকে পর্যবেক্ষণ করছেন এবং গত দুদিন যে পর্যবেক্ষণ করলেন তার পরবর্তীতে আসলে বেগম যে শারীরিক অবস্থা এখন কি আছে এবং পরবর্তীতে কি হতে যাচ্ছে বা চিকিৎসা কী ধরনের হবে সব বিষয় কিন্তু আজকে সন্ধ্যার পরে সম্ভবত গণমাধ্যমের
কাছে একটি ব্রিফ করতে পারেন বলে কিন্তু আমরা ইতিমধ্যে একটি সূত্র থেকে জানতে পেরেছি। সেটি হচ্ছে যে ব্যক্তিগত চিকিৎসক কেউ একজন সেটি জানাবেন হয়তো আমাদেরকে। তবে আপনি জানেন যে গত 10ই এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ার পর গত 27শে এপ্রিল তাকে কিন্তু এই হাসপাতালে নেওয়া হয় বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য। যার মধ্যে সিটি স্ক্যান, ইকো এবং ইসিজি সহ বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা তার করার কথা ছিল এবং সেগুলি কিন্তু হচ্ছিল। ঠিক তার কদিন পরেই 3রা মে তাকে কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তখন তাকে নন কোভিড ইউনিটের যে কেবিন ছিল যেখানে তিনি ছিলেন সেই কেবিন থেকে তাকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে এবং সেখানে কিন্তু আজকে 3 দিনের মতো তিনি অবস্থান করছেন, সেখানেই আছেন। তবে তার রুমে তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা বাইরের কেউ ইতিমধ্যে যেতে পারছেন না। তবে খুব জরুরি না হলে সেটি আমরা কিন্তু জানতে পেরেছি এবং যে অবস্থা এখন পর্যন্ত সেটা বলা যায় যে তার অবস্থা স্থিতিশীল, যেটি বিএনপি মহাসচিব দাবি করেছেন এবং বিএনপি সূত্র থেকে এবং চিকিৎসক সূত্র কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সব মিলে বলা যায় যে বেগম জিয়ার বিদেশ যাত্রারও বিষয় কিন্তু একটি কথা কিন্তু মির্জা ফখরুল ইসলামকে কিন্তু বলেছিলেন যে যেটি গুঞ্জন চলছিল সেটি বলেছেন যে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে তার মেডিকেল বোর্ড, সিদ্ধান্ত নেবে তিনি বিদেশে যাবেন কিনা চিকিৎসার জন্য। তারপরেও কিন্তু সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে তার বিদেশ যাওয়া কিনা। তবে এখনও সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি বা আলোচনা হয়নি বলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব সেটি কিন্তু আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা। জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। মোসাররত জাহান মনিয়ার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। দুপুরে নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে কর্মসূচির আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও মহানগর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড নামের 2টি সংগঠন। তাদের সঙ্গে যোগ দেয় কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি আকমা বাহাউদ্দিন বাহার ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মুনিয়াকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। টিকা সরবরাহের ঘাটতি থাকলে 2 কোম্পানি 2 ডোজ দেওয়া যাবে কিনা এ নিয়ে ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের। অনেকের মতে নির্দিষ্ট টিকার 2য় ডোজ নিশ্চিত করতে না পারলে দেওয়া যেতে পারে ভিন্ন কোম্পানির ডোজ। তারা বলছেন তাত্ত্বিক দিক বিবেচনা করলে কোভিশিল্ডের 2য় ডোজ হতে পারে স্পুটনিক ভি। তবে এমন সিদ্ধান্ত নিতে নারাজ আইইডিসিআর। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা সময় মতো আসবে বলেও প্রতিষ্ঠানটির দাবি। সোমবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে টিকার প্রথম ডোজ নিয়েছে 58,19,709 জন, দ্বিতীয় ডোজ 29,36,000, অর্থাৎ এখনও 28,83,000 মানুষ দ্বিতীয় ডোজ নেয়ার বাকি। আর টিকার মজুদ আছে প্রায় 15.5 লাখ। এমন অবস্থায় ঘাটতি 13 লাখেরও বেশি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সপ্তাহ 2-এর মধ্যে অক্সফোর্ডের টিকার চালান না পেলে বিকল্প হিসেবে তাদের অন্য ভ্যাকসিনের 2য় ডোজ দেয়া যাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন প্রথমে মাথায় রাখতে হবে যে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে সেটিরই 2য় ডোজ নিশ্চিত করা। তবে তার সম্ভব না হলে একই ফর্মুলার অন্য টিকা নেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের আলোকেই পৃথিবীর অন্যান্য দেশগুলো এই কাজটা করেছে। তা আমরাও সেই অবস্থায় যদি পড়ে যাই, আমাদেরকে একটি বিকল্প ভ্যাকসিন দিতে হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক যে তথ্যীয় জ্ঞানটুকু জানা আছে সেটার উপর ভিত্তি করে আসলে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। যদিও এ নিয়ে রয়েছে ভিন্ন মত। আইইডিসিআর বলছে পূর্ণাঙ্গ গবেষণা না হলে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর আপাতত 2 কোম্পানির 2 ডোজ নিয়ে ভাবছেন না সরকার। পরবর্তী কোনো বৈজ্ঞানিক তথ্য না আসা পর্যন্ত আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কোম্পানির টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে, 2য় ডোজ সেই কোম্পানির টিকা থেকেই দেওয়া যাবে। বিশ্বজুড়ে ভ্যাকসিন সংকটের প্রেক্ষিতে মডার্নার সঙ্গে ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্পুটনিক ভির মিক্সড করে নতুন ডোজ নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস সহ বেশ কিছু দেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি না যেতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ঈদ সামনে রেখে দেশের কল কারখানা মালিকদের অবশ্যই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, এটা আমরা লক্ষ্য করছি। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে 26 জন প্রাণ হারিয়েছেন। মনে রাখবেন, সরকারকে
ফাঁকি দেওয়া যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যু ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজে এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে ভাগেই ফেরিঘাটগুলোতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। সকাল থেকে পাটুরিয়া, দৌলদিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। মেলা বাড়ার সাথে সাথে তা আরও বাড়ছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য বড় 3টি ও ছোট 6টি ফেরি চলছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে লঞ্চ, স্পিডবোট, ট্রলার বন্ধ থাকায় লোকজন পার হচ্ছেন ফেরিতে করেই। বহরে থাকা 16টি ফেরির মধ্যে 13টি ফেরি সচল রয়েছে। যাত্রীরা জানান, দূরপাল্লার পরিবহন না থাকায় স্থানীয় ভাড়ায় চালিত অন্যান্য পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে আসছেন তারা। সব ঘাটেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীন দেখা যাচ্ছে যাত্রীদের। করোনা ভীতি উপেক্ষা করেই ঈদ কেনাকাটা করছেন নগরবাসী। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটে আছেন রিপোর্টার সানবীর রুপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপল, সাথীলা, ঈদের আর সপ্তাহখানেক বাকি, আর আজকের এই সকালবেলা থেকে কিছুটা ভিড় কম থাকলো, আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উপচে পড়া ভিড় শুরু হয়েছে নিউ মার্কেট এবং এর আশপাশের এলাকার শপিং মলগুলোতে। এবং তার একটি চিত্র হচ্ছে এই সংযোগ যে ওভারব্রিজটি আছে সেই ওভারব্রিজের চিত্রে। এই ওভারব্রিজটিতে আরও বেশি গাদাগাদি হচ্ছে, কারণ হচ্ছে পুরো দুই পাশে কিন্তু ফুটপাতের দোকান বসেছে এবং এই দুই পাশেও কিন্তু কেনাকাটা চলছে। সেই কেনাকাটার একটি চিত্র কিন্তু এখন লক্ষ্য করছেন, এবং যার কারণে এই পথটি সরু হয়ে যাওয়ায় মানুষজনের গাদাগাদি আরও বেশি বেড়ে গেছে। অন্যান্য শপিং মলগুলোতে প্রত্যেকটিতেই সবগুলোতেই স্বাস্থ্যবিধি মানার জন্য বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় মানুষজন তাদের নিজ সচেতনতার অভাবে তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। তবে শারীরিক দূরত্ব মানা একদমই সম্ভব হচ্ছে না, কারণ যে পরিমাণ মানুষ সেই পরিমাণ জায়গা কিন্তু নেই, যার ফলে শারীরিক দূরত্ব অন্তত মানা এখানে এই এলাকাটিতে অন্তত সম্ভব না। তো কেনাকাটার যে অবস্থা সেটা হচ্ছে, বিক্রেতারা বলছেন যে গণপরিবহন আগামীকালকে যখন খুলবে তখন বিক্রি হয়তো আরও বাড়বে, এবং সেই বেচা বিক্রি বাড়ার ফলে তারাই সেদিকে মুখিয়ে আছেন যে শেষ সপ্তাহের যে বেচা বিক্রিটি সেটির উপর নির্ভর করবে যে তারা এই যে লকডাউনের সময় বা শুরুর দিকে যে বন্ধ ছিল সেই বন্ধর প্রভাবটা কাটিয়ে উঠতে পারবেন কিনা। তো যদি বন্ধের প্রভাবটা কাটিয়ে উঠতে পারেন, তারা বলছেন যে তাহলে অন্তত কর্মচারী বা দোকানের যে বেচা বিক্রি তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেবে। তো এখানে শুধুমাত্র এই এলাকাটিতে যতগুলো শপিং মল আছে, বিশেষ করে গাউসিয়া, নিউ মার্কেট, চাঁদনি চক, চন্দ্রিমা সুপার মার্কেট, সবগুলো শপিং মলেই কিন্তু বেশ ভিড় লক্ষ্য করছে, এবং প্রত্যেকটি দোকানেই কম বেশি কেনাকাটা হচ্ছে। যদিও বিক্রেতারা বলছেন যে গত বছর বন্ধ ছিল, সেই তুলনায় খোলা আছে, সেটি একটি স্বস্তির কথা। তার আগের বছরের তুলনায় যদিও সেটা এখনও কম। তবে ক্রেতারা তারা গত বছর কিনতে পারেননি, যদিও তাদের পরিবার পরিজন নিয়ে করোনার এই সংকটকালীন সময়ে তারা কাটিয়ে তার চেষ্টা করছেন যে তারা ঈদের এই সময়টাতে যারা স্বস্তিতে পরিবারজন নিয়ে ঈদ করতে পারেন, তাই তারা শপিং করতে এসছেন। তো এখন পর্যন্ত শপিংয়ের খবরাখবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাথীলা, জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রুপল। ট্রলার নিয়ে জেলেরা সাগরে শিকারে গেলেও মিলছে না সামুদ্রিক মাছ। এতে লোকসানের ভয়ে সাগরে ট্রলার পাঠাচ্ছেন না মালিকরা। উপকূলে বেকার সময় পার করছেন লক্ষাধিক জেলে, তাই তাদের খাদ্য সহায়তার আওতায় আনার দাবি মৎস্য ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সারি সারি মাছ ধরার ট্রলার নোঙর করা বাঁকখালী নদীর তীরে। কোনো ট্রলার নোঙর করেছে 1 মাস আগে, আবার কোনোটা 15 দিন আগে। গেল বছর এই মৌসুমে এসব ট্রলার ব্যস্ত ছিল গভীর সাগরে মাছ শিকারে, কিন্তু এখন লোকসানের ভয়ে উপকূলে নোঙর করা। ট্রলারে বসে বেকার সময় পার করা জেলেরা বলছেন সাগরে যেতে না পারায় চরম অর্থে কষ্টে আছেন। আগে মাছ পাইতাম যে 10,000 5,000, এখন তো এরকম মাছ সাগরে নাই, মাছ কম, আমরা অনেক কষ্টে আছি। কুমারের থেকে টাকা খুঁজতে টাকা দেয় না, চলনের টাকা অনেক কষ্ট। কাজ বাজ নাই, মালিক আজকে আসবে কালকে আসবে, এরকম করে বাড়াচ্ছে। আমরা ট্রলারটা কাজ বাদে অন্য কাজও করতে পারিনি, তখন আমরা কি করতে পারি?
সাগরে জাল ফেলেও মিলছে না মাছ, তাই লোকসানের কারণে সাগরে ট্রলার পাঠানো বন্ধ করেছেন ট্রলার মালিকরা। 3 লাখ টাকা যদি খরচ করে বাটে আমরা পাইতেছি 50-60,000 70,000, বেশি হলে 1 লাখ টাকা বিক্রি করলে আমাদের 1-2 লাখ টাকা লস থাকতেছে। ব্যাংক থেকে কত ঋণ নেব আর পাবলিক থেকে আমরা কত ঋণ নেব, এই ঋণ নিয়ে এইটুকু পুজো চালাই আসতে আসতে আমাদের এক একটা ট্রলারে 20-30 লাখ টাকা মতো আমাদের গায়ের উপর উঠছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, চরম কষ্টে থাকা জেলেদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার। তাদেরকে যাতে সহযোগিতার আওতায় এনে তাদেরকে জীবনযাপন চলার জন্য সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া খুব জরুরি মনে করছে। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6,000-এর বেশি, আর ট্রলারে সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সর্বাত্মক লকডাউনের মধ্যেই প্রশাসনের নাকের ডগায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে চলাচল করছে স্পিডবোট। ঝুঁকি নিয়ে এসব স্পিডবোটে উত্তাল পদ্মা পার নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের অভিযোগ, চাঁদা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ বোটগুলো। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটের ভয়াবহ দুর্ঘটনার পর আপাতত বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। অভিযোগ রয়েছে আর্থিক লেনদেন আর নানা অনিয়মের মাধ্যমে বছরের পর বছর ধরে চলে ঝুঁকিপূর্ণ এসব পরিবহন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় থাকতেছে না, পরিস্থিতি টাকা খায়া ছাড়িয়ে দিতেছে। লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টাকার বিনিময়ে বোট চলাচলের সুযোগ করে দেয় এমন দাবি স্থানীয়দের। শিমুলিয়া প্রান্তে ঘাটের ইজারা মূল্য বছরে 2,60,00,000 টাকা, আর বাংলাবাজার ঘাটের ইজারা মাত্র 28 লাখ টাকা। প্রশ্ন উঠেছে এ তারতম্য নিয়েও। তাদের দায়ভার কারোর উপরে না থাকে তখনই তো দেখা যায় যে তারা অনিয়মটা বেশি করার সুযোগটা পায়। চালকদের বেশিরভাগই মাদকাসক্ত ও রাজনৈতিক মদতপুষ্ট, তাই নিয়ম কানুনের তোয়াক্কা করে না তারা। মাদকাসক্ত, তারপরে অপ্রাপ্তবয়স্ক, সেখানে এইরকম লোক দিয়ে চালানো হচ্ছে, এটা দেখার দায়িত্ব ঘাট কর্তৃপক্ষ। এদিকে অনিয়ম উদ্ঘাটনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। এই বিষয়গুলো আমরা খুব শক্তভাবেই এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। বিশেষ করে আমরা নৌ পুলিশকে নির্দেশনা দিয়েছি যে কোনোভাবেই কোনো ধরনের নৌযান যাতে চলাচল না করে। এতদিন পর বিআইডব্লিউটিএ বলছে লাইসেন্সবিহীন স্পিডবোট চলাচল দণ্ডনীয় অপরাধ। প্রায় 450 স্পিডবোট অতিরিক্ত যাত্রী পরিবহন করে চলেছে, তাই একের পর এক ঘটছে দুর্ঘটনা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আন্তর্জাতিক রুটে চলতে না পারা পুরাতন এবং ছোট আকৃতির জাহাজ কন্টেইনার নিয়ে ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। 700-রও কম কন্টেইনার নিয়ে আসা এসব জাহাজের কারণেই জেটিতে জায়গা হচ্ছে না। শিপিং ব্যবসায়ীদের দাবি, বড় জাহাজ আনতে হলে শিথিল করতে হবে 5 বছর আগে আরোপিত শর্ত। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার মাত্র 7,500 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থান করছে 10টি জাহাজ। একটি জাহাজে 1000 কন্টেইনার থাকলেও বাকিগুলোতে করে কন্টেইনার রয়েছে 700-র কম। অথচ নিয়ম অনুযায়ী বড় আকৃতির জাহাজ আনা হলে সমপরিমাণ জেটিতে কন্টেইনারের সংখ্যা হতো 23,000-এর বেশি। বড় জাহাজ এবং আধুনিক জাহাজ এনে যদি বেশি পরিমাণ কন্টেইনার আনা যায় তাহলে বন্দরের মধ্যে জায়গারও সংকুলান হয়, বার্থগুলিও আইডল থাকে না। যেমন ধরুন ইজিলি বার্থ পেতে পারে এবং জাহাজগুলি ঠিক সময় সেল করতে পারে। অন্যান্য আন্তর্জাতিক রুটে ছোট আকৃতির এসব জাহাজের চাহিদা না থাকায় শিপিং ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর রুটে এগুলো ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। আমরা চাই যে বড় জাহাজে সর্বোচ্চ কন্টেইনার নিয়ে জাহাজ আসুক, যার ফলে অনেক বার্থ খালি থাকবে, ব্যবসায়ীদের সুবিধা হবে, ব্যবসায়ীদের সময় কম লাগবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে জাহাজের গড় অবস্থানকালীন সময় 2.5 থেকে 4 দিন। এক্ষেত্রে বড় জাহাজ আনা হলে এটি 2 দিনে নেমে আসবে। 185 মিটারের জাহাজের ক্ষেত্রে বা ছোট জাহাজের ক্ষেত্রে কিন্তু এই সকল আপনার আন্ডারটেকিং কিংবা এই ধরনের খরচগুলো নেই। এই কারণে কিন্তু যারা শিপিং এজেন্ট আছে বা যারা শিপিংয়ের মালিক আছে তারা কিন্তু এদিকে তেমন বেশি একটা আগ্রহী হচ্ছে না। এই শর্তগুলি পূরণ করে কোনো প্রিন্সিপাল ওনার জাহাজ আনতে রাজি হবে না। সেই ক্ষেত্রে 186 মিটার বা 185 মিটারের জাহাজ হলেই ওই একই পরিমাণ কার্গো হয়তো নিয়ে আসতে পারবে। চট্টগ্রাম বন্দরে বছরে 30 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করে, আর পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। এ সপ্তাহের মধ্যেই 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা জরুরি অনুমোদন পেতে পারে।
যুক্তরাষ্ট্রে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। 4 জুলাইয়ের মধ্যে 70% মার্কিনীকে টিকা দেওয়ার ঘোষণা বাইডেনের। শিশুদের জন্য থাকছে ভ্যাকসিন। করোনা আতঙ্কে বাগান বিক্রি না হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাজশাহীর লক্ষাধিক আম বাগান মালিক। মৌসুমীর এ সময় বিভিন্ন জেলার ব্যাপারীরা বাগান কিনলেও এবছর দেখা মেলেনি তাদের। রাকিবুল হাসানের রিপোর্ট। সবুজের সতেজতা ছড়াচ্ছে রাজশাহীর আম বাগানগুলো। আম গাছে পরিপুষ্ট হয়ে উঠছে গোপালভোগ, হিরসাপাত, ল্যাংড়া সহ বাহারি জাতের আম। প্রতি বছর পৌষ থেকে চৈত্রের মাঝে আমের কুশি, গুটি ও আটি হওয়া পর্যন্ত কয়েক ধাপে বিক্রি হয় এসব বাগান। মৌসুমের এ সময় বাগান বেচাকেনায় ব্যস্ত থাকেন বাইরের জেলার ব্যবসায়ী, ব্যাপারী ও আড়তদাররা। কিন্তু এবার জেলায় প্রায় 18,000 হেক্টর জমির বাগানের অধিকাংশই কেনেননি বাইরের ব্যাপারীরা। এতে চরম দুশ্চিন্তায় বাগান মালিকরা। করোনা শুরু হয়ে গেল, তখন থেকে দেখেছি কি যে বাগানটা সেভাবে বিক্রি হয় না। লকডাউনের জন্য মালিকরা আসছে না, বাগান কেনার মালিকরা। সে সাথে খরার বৈরিতা কাটিয়ে বাগানে বাগানে আম টিকিয়ে রাখতে খরচ বেড়েছে। প্রত্যেকটা বাগান মালিক আর কি ক্ষতির মুখে পড়বে। এতগুলো টাকা দিয়ে বাগান কিনে যদি আম বেচা কেনা করতে না পারে তাহলে লসের মুখে পড়বে। তবে ফল গবেষক ও জেলা প্রশাসক বলছেন, করোনায় আমের বিপণনের পথ প্রশস্ত হয়েছে, তাই ভালো দাম পাবেন তারা। কৃষক ভাইরা এই বছর লাভবান বেশি হবেন, কারণ আমগুলো কিন্তু সংগ্রহ হবে এই বছর সম্পূর্ণ রোজার বাইরে। সেটিও কিন্তু একটা পজিটিভ দিক। উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে এটা বাজারজাত করা যায় সেই ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে আমরা প্রশাসন করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সুনামগঞ্জে ধানের বাম্পার ফলন হওয়ায় দীর্ঘদিন পর বন্ধ থাকা চাল কলগুলো সচল হতে শুরু করেছে। হাওড়া এলাকার বিভিন্ন আড়ত থেকে মিল মালিক ও ব্যবসায়ীরা ধান কিনে আসছেন চালের মিলগুলোতে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কর্মচাঞ্চল্য বেড়েছে সুনামগঞ্জের মল্লিকপুর মিলঘাট এলাকায়। প্রতিদিনই ধান ভাঙাতে মিলে যাচ্ছেন হাওড় এলাকার ব্যবসায়ীরা। ইতোমধ্যে জেলায় 90 ভাগ জমির ধান কাটা হয়েছে। সরকারও চলতি বছর 40 টাকা কেজি দরে সিদ্ধ চাল ও 39 টাকা কেজি দরে আতপ চাল কেনার ঘোষণা দিয়েছে। এজন্য ধান ভাঙাতে ব্যবসায়ীদের ব্যস্ততা যেন একটু বেশি। মিল বর্তমানে বন্ধ ছিল কতদিন, এখন আবার মিল চালু হইতেছে। যখন পানি নিব তখন আরো পরিমাণে ধান আসবো, মিলও চলবো। ইনকামও ভালো হইতেছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করতে পারতেছি। মিল মালিক সিদ্ধ যারা আছে আমরা ইতিমধ্যে প্রচুর বরাদ্দ পেয়েছি। আমরা চেষ্টা করবো সরকারকে চাল দেওয়ার জন্য। আগামী 8 এপ্রিল থেকে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ শুরু হবে বলে জানালেন মল্লিকপুর খাদ্য গুদামের কর্মকর্তা। মিলার ভাইদেরকেও আমাদের মেসেজ পৌঁছে দিয়েছি যে তাদের চালের বরাদ্দ এসেছে, তারাও প্রস্তুত। আমরা 8 তারিখ থেকে ইনশাআল্লাহ চাল সংগ্রহ অভিযান শুরু করতে পারব। জেলায় চালের মিল রয়েছে 338টি, এর মধ্যে সিদ্ধ চালের 8টি আর আতপ চালের মিল রয়েছে 330টি। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেশের বাইরের খবর। টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় সকাল 11:15টায় কলকাতার রাজভবনে অনাড়ম্বর আয়োজনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানান রাজ্যপাল। শপথ অনুষ্ঠানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য উপস্থিত থাকলেও ছিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ব্যানার্জি, ঈশ্বরের নামে শপথ করিতেছি। কোভিড বাস্তবতায় সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের সিংহাসনে আরোহণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বুধবার বেলা 11:15টায় কলকাতার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর তাকে শপথ বাক্য পাঠ করান। আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। শপথ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন তৃণমূল নেত্রী। এ সময় রাজ্যে আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানান রাজ্যপাল। জবাবে পশ্চিমবঙ্গের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন মমতা। পরে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন মুখ্যমন্ত্রী।
শপথ অনুষ্ঠানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে তার দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে শপথ অনুষ্ঠান বয়কট করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া আমন্ত্রণ জানানো হলেও কোভিডের কারণে উপস্থিত ছিলেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। গেল 27 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে 8 দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 2রা মে ফলাফল প্রকাশিত হয়। 213টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল। দল জয় পেলেও নিজ আসন নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড নিয়ন্ত্রণে তার সরকারের দৃঢ়তার কথা জানিয়েছেন এবং একই সঙ্গে চলমান ভোট পরবর্তী সহিংসতা রুখবার জন্য প্রশাসনকে কড়াভাবে ব্যবহার করার কথাও জানিয়েছেন পশ্চিমবঙ্গের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজভবনের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। আগামী 4 জুলাইয়ের মধ্যে 70% প্রাপ্তবয়স্ককে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে শিশুদের জন্য দ্রুতই দেওয়া হবে কোভিড টিকার অনুমোদন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 4 জুলাইয়ের মধ্যে দেশটির প্রায় 70% প্রাপ্তবয়স্কদের টিকা প্রদান সম্পন্নের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। Our goal by July 4th is to have 70% of adult Americans with at least one shot and 160 million Americans fully vaccinated. জো বাইডেনের পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে টিকা বিতরণের গতি বাড়াতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। রাজ্যগুলোতে জনসংখ্যার ভিত্তিতে টিকা বিতরণ করা হবে। আমেরিকার 56 বছরের ঊর্ধ্বে লোকজনের মধ্যে 70%কে পূর্ণ টিকার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানান বাইডেন। ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে 22 কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য তৈরি ফাইজারের করোনা টিকা শীঘ্রই অনুমোদন পেতে পারে। ইতিমধ্যে ফাইজার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA নিকট জরুরি ভিত্তিতে অনুমোদনের জন্য আবেদন করেছে। FDA ইতিমধ্যেই ফাইজারের উপস্থাপন করা তথ্য পর্যবেক্ষণ করে দেখেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহের মধ্যেই 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা জরুরি অনুমোদন পেতে পারে। আর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে শিশুদের টিকা কার্যক্রম। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। মালয়েশিয়ার করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছেন 23 জন, যা মালয়েশিয়ার এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এদিকে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় নতুন করে সেলাঙ্গর রাজ্যের 6টি জেলাকে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। কুয়ালালামপুর থেকে আরও জানিয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সঙ্গে স্থানীয় ও বিদেশিদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মালয়েশিয়ায় ভারতীয় ভেরিয়েন্টটির সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মৃত্যুর হার আগের তুলনায় অনেক বেড়েছে। এ লক্ষ্যে মালয়েশিয়া সরকার এই করোনা প্রতিরোধ করতে সেলাঙ্গোর রাজ্যে 6টি জেলাকে 12 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, যা 6 মে থেকে 17 মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এদিকে রাজধানী কুয়ালালামপুরকে এখনও লকডাউন ঘোষণা করলেও চলাচলের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা আগামী 17 মে পর্যন্ত বহাল থাকবে। 24 ঘন্টায় এখানে করোনায় শনাক্ত হয়েছে 3120 জন এবং মৃত্যু হয়েছে 23 জনের, যা মালয়েশিয়ার এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা। আর এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সচেতন হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বারবার সতর্কও করা হচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে যেসব ওপেন হাউস ইভেন্টসগুলো অনুষ্ঠিত হতো সেগুলোর উপর এবছর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে রাখতে চাইছে না বিসিবি। ব্যাপারটা স্বীকার না করলেও লঙ্কা মিশন শেষে দেশে ফেরা কোচিং স্টাফদের সঙ্গে দ্রুতই আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।
এদিকে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বিসিবির কোচিং স্টাফদের পরিবর্তনের ব্যাপারটি সময় উপযোগী সিদ্ধান্ত। হুমায়ুন কবির রোজের রিপোর্ট। 2 বছর হলো বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফটা নিম্নমুখী। প্রত্যাশার প্রাপ্তি তো মিলছেই না, উল্টো দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে টাইগারদের পারফরমেন্স। মাঠ ও মাঠের বাইরে হেড কোচ রাসেল ডোমিঙ্গো তার ক্রিকেটীয় মেধায় মুগ্ধ করতে পারেননি বোর্ডের নীতি নির্ধারকদের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ চান্ডিকা হাথুরু সিং এর পর ইংলিশ কোচ স্টিভ ব্রোডসের অধীনেও বাংলাদেশের সাফল্যের চাকা সচল ছিল, কিন্তু ডোমিঙ্গোর ক্রিকেটীয় মস্তিষ্কে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নয়, বরং অবনতি দৃশ্যমান। তাই বিসিবির অন্দরমহলের খবর এ মাসেই বরখাস্ত হতে যাচ্ছেন রাসেল ডোমিঙ্গো। তবে ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকের ভবিষ্যৎ আলোচনার মাধ্যমেই নিতে চাইছে ক্রিকেট বোর্ড। কোচিং স্টাফদের পারফরম্যান্সে একটু প্রশ্নবিদ্ধ, সেটা আমরা মূল্যায়ন করব, সেটাই তো বলছি, সেটার জন্য আমরা বসে আলাপ আলোচনা করে মূল্যায়ন করব। এসব সিদ্ধান্তগুলো কিন্তু আপনার বোর্ডকে নিতেই হবে। মাসে সমান $15,000 করে পারিশ্রমিক নেওয়া হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুককে ছেটে ফেলতে চাচ্ছে ক্রিকেট বোর্ড। ব্যাপারটি চাউর হয়েছে ক্রিকেট পাড়াতেও। টি-20 বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত কঠিন হলেও বোর্ডের ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গ্র্যাজুয়ালি কিন্তু একটা ডিক্লাইন দেখছি। যদি বোর্ড মনে করে যে পরিবর্তনটা আনা দরকার, সেটা যদি সম্ভব হয়, উপযুক্ত কোচিং স্টাফ যদি পাওয়া যায়, আই থিঙ্ক এটা খুব একটা ভুল কাজ হবে না যদি সেদিকে বোর্ড পদক্ষেপ নেয়। ভেতরের খবর আরো আছে। দূরবীন দৃষ্টি রেখে বিসিবির নীতি নির্ধারকরা কোচ খুঁজছেন। তবে ডোমিঙ্গো জায়গায় আপাতত বিসিবির পরিচালকদের পছন্দের শীর্ষে আছেন বোলিং কোচ ওটিস গিবসন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।